ছোটবেলা থেকে ক্রিকেট ব্যাট বলের সঙ্গে সূক্ষ্মতা, এরপর স্পোর্টসের প্রতি ভীষণ ঝোঁক, আর তারপর শিক্ষকদের বকাঝকা, আর সেই ঝোঁক থেকে বাবা মাও হার মেনে যায় তার কাছে। তার সেই আগ্রহ তাকে নিয়ে যায় বিকেএসপি ট্রায়ালে। যদিও সেই ট্রায়ালে সেই ক্রিকেটের সঙ্গেই আসলে সম্পর্কের ছেদ হয়, এরপর নতুন করে সম্পর্কের শুরু হয় হকি স্টিকের সঙ্গে। আর সেই যাত্রাটা এসে এবার থামলো বাংলাদেশকে প্রথমবারের মতো ইতিহাস গড়ে বিশ্বকাপে কোয়ালিফাই করার মাধ্যমে। দর্শক, এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন কাকে এত বিশেষণে বিশেষায়িত করছিলাম। বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকা উড়িয়ে যিনি এই বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা কোয়ালিফাই করার জন্য যেই অধিনায়ক বড় একটা ভূমিকা পালন করছেন, তিনি আর কেউ নন, তিনি মেহরাব হাসান সামিন। আজ আমাদের সময়ের পডকাস্টে বিশেষ সেই অতিথিকে আমরা নিয়ে হাজির হয়েছি। জানবো বিশ্বকাপে আসলে এই কোয়ালিফাই করার যাত্রা এবং তার হকির সঙ্গে পথ চলাটা কিভাবে শুরু হয়েছে। সামিন, আপনাকে ওয়েলকাম করছি আমাদের সময়ের পডকাস্টে। ফার্স্টে আপনাকে কনগ্রাচুলেট করতে চাই, এত বড় একটা জার্নি, যে জার্নিটাতে আপনি ক্যাপ্টেন ছিলেন এবং আপনার কাছে তো নিশ্চয়ই অনেক বড় একটা দায়িত্ব ছিল। এই জার্নিটা আসলে কতখানি চ্যালেঞ্জিং ছিল, কতখানি রোমাঞ্চকর ছিল? না, এটা তো অবশ্যই অনেক বড় একটা চ্যালেঞ্জিং ছিল। আসলে আমি কখনো ভাবিনি যে আসলে আমি মানে এত বড় একটা জায়গাতে আমি কখনো অধিনায়কত্ব করতে পারবো। সো যখন আর কি আমি সিলেকশন হই ক্যাপ্টেন হিসেবে, তখন আমার মাথায় একটা জিনিস ছিল যে না, আমি আমার উপরে যত এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি। তখন হচ্ছে আমি আমার টিমমেটদের কাছে একটা রিকোয়েস্ট করি যে দেখো, আমরা যদি চাই কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো, কিন্তু সবাই সবার জায়গা থেকে যদি বেস্টটা ট্রাই করি ইনশাল্লাহ হবে। এখানে অনেক নতুন যারা টিমে ছিল তাদেরকে আমরা বসে দেখো, ভয়ের কিছু নাই, তুমি বাংলাদেশে যেভাবে খেলতেছো রিল্যাক্সে চেষ্টা করো দেশের বাইরে যায় সেমভাবেই খেলার জন্য। এখানে তো তোমার কেউ কিছু বলতেছে না, কিন্তু যখন তুমি নিজের খেলাটা শো করতে পারবে তোমাদের জন্য নেক্সট স্টেপটা অনেক ভালো হবে, তোমার আমার সবার। সো আমাদের একটা টার্গেট ছিল যে না, আমরা যেভাবে আমাদের কোয়ালিফাইটা করতে হবে। তখন আমরা যাই একটা উদ্দেশ্য নিয়ে, আর দেশের মানুষকে দেশেরবাসীকে আমরা একটা বলে গেছিলাম যে না, সবাই আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমরা যেভাবে হোক এনিহাও কোয়ালিফাইটা করেই আসবো। আর সত্য বলতে এই আত্মবিশ্বাসটা আমাদের তখন আসে যখন আমরা সিঙ্গাপুরকে চায়নাকে বিট করি। সাধারণত চায়না কিন্তু আমাদের থেকে অনেক ভালো একটা টিম, আমাদের থেকে সব জায়গাতে অনেক এগিয়ে। তো যখন আমরা তাদেরকে বিট করি তখন আমাদের মাঝখানে এই আত্মবিশ্বাসটা আরও আসে যে না, আমরা যেহেতু চায়নাকে বিট করতে পারছি এত ইজিলি, হয়তো বা আমরা চেষ্টা করলে আমরা আরও ভালো করতে পারবো। এরপর যখন আমরা গ্রুপের ফিকচারটা দেখি, আমাদের গ্রুপে যারা যারা ছিল, তখন তাদের সাথে আমরা কম্পেয়ার করি নিজেদের। কঠিন প্রতিপক্ষও কিন্তু ছিল। হ্যাঁ, অবশ্যই মালয়েশিয়া, পাকিস্তান আমাদের অনেক ভালো একটা আমাদের থেকে অনেক আগে তারা। সো আমাদের মাথায় একটা জিনিস ছিল যে না, আমরা সেমিফাইনালটা খেলতে পারবো। আমরা যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলছি, আমরা নিজেদের মধ্যে যেই আত্মবিশ্বাসটা হয়েছে, বাংলাদেশে যখন আমরা প্র্যাকটিস ম্যাচগুলো খেলি, তো খেলা শেষে স্যার একটা কথা বলছিল যে দেখো, তোমাদের যে স্পিডটা আমি দেখতেছি, তোমরা চাইলে কিন্তু সেমিফাইনালটা খেলতে পারবা। সো তখন আমিও সবাইকে বলি যে আসলেই হ্যাঁ, আমরা যদি চাই আমরা কিন্তু সেমিফাইনালটা খেলতে পারবো। আর আমরা যদি বাঙালি, যেহেতু আমাদের মনের আত্মবিশ্বাসটা একটা অন্যরকম অন্য দেশের থেকে, আর আমাদের মধ্যে একটা কাজ করে কি যে না, আমরা যদি চাই আমরা পারি, আমাদের মধ্যে এই আত্মশক্তিটা অনেক। সো তখন আমি সবাইকে বলি যে আমাদের যে টিম স্পিডটা আছে, এই স্পিডটা আমাদের অনেক দূর আগায় নিতে সক্ষম হবে আশা করি, যদি আমরা একজন আরেকজনের সাপোর্ট করি, কেউ কারো ব্লেম না দিই খেলার মাঝখানে। ঠিক আছে, আমাদের মধ্যে যে আত্মবিশ্বাসটা, এটা আমাদের অনেক ভালো ছিল। আর সব থেকে আমাদের পজিটিভ সাইড, আমরা একসাথে অনেক দিন যাবত আছি, কয়েকজন নতুন যারা, আপনাদের এই পুরো টিমটা ম্যাক্সিমামই তো বিকেএসপির স্টুডেন্ট। হ্যাঁ, ম্যাক্সিমামই বিকেএসপির স্টুডেন্ট। আর আমরা প্রায় কয়েকজন আছি ক্যাম্প করতেছি প্রায় একসাথে 7-8 থেকে 8 জন প্রায় কয়েক বছর ধরে। আর 21 সালের পর থেকে প্রায় আমরা 14-15 জন একসাথেই ছিলাম। তাহলে আমি কি অ্যাড করব নাকি যে আপনাদের বোঝাপড়াটা অনেক ভালো ছিল বলেই কি এই সফলতাটা সম্ভব হয়েছে? অবশ্যই, হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আমাদের নিজেদের মধ্যে যখন বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, তখন কিন্তু নিজেদের মধ্যে যে আত্মবিশ্বাস, সেটা আরও অনেক গ্রো করবে। সো আমি বলবো যে আমাদের এই আত্মবিশ্বাসের জন্য আমরা এই এত বড় একটা সাকসেস আনতে অনেকটা সক্ষম হয়েছি। টিমের কিছু বিষয় যেটা আপনাকে এখন এই মুহূর্তে এই সেটে বসে হয়তো এখন পর্যন্ত ভাবাচ্ছে, যে ওই ঘটনাটা জিতে আসার পরেও এখনও আপনাদের টিমের সবাইকে হয়তো ভাবায়, এরকম একটা ঘটনা আমাদেরকে একটু যদি বলেন। হ্যাঁ, এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝখানে একটা রেনগো নামে একটা জিনিস ছিল। ওকে, ওর বিষয়টা আমরা সবসময় আর কি আমাদের মধ্যে যখনই কেউ আমরা সিরিয়াস হয়ে যেতাম অনেক বেশি, তখন ও এমন কিছু একটা বলতো যেটা আমাদের মধ্যে ফানি লাগতো, তখন আমরা সবাই হেসে দিতাম, একটা রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করতো অনেক। এরপরে ওর একটা সাউন্ড বক্স ছিল JBL। ওকে, তো ও আমার ও নিজে থেকে জিনিসটা কিনে জাস্ট খালি গান শোনার জন্য। তো আমরা ওকে বলছি যে এত টাকা দিয়ে কেন এই জিনিসটা নিলি,
আমরা তো এত টাকা ইনকাম করি না, এত টাকা নেই। ওর কথা যে ভাই আমি এই বক্সটা কিনছি আমি সাকসেস হবো। এখন মানে ওর বক্সটাও সাকসেস হয়েছে, যখন আমরা সিঙ্গাপুরে থাকি তখন ও বক্সটা নেয়। তো আমরা সিঙ্গাপুরে চ্যাম্পিয়ন হইলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে যখন আমরা এইখানে কোয়ালিফাইটা করি তখন ও আইসা আবার বলতেছে দেখছেন আমার বক্সটা আজকে সাকসেস। ওর বক্সটা তখন এই এতটুকু জায়গায় সাকসেস, কিন্তু যখন আমাদের বিফ টেস্ট আসে তখন ওর বক্সটা সাকসেস না, কারণ ও মাঠে নিয়ে যায় না বক্সটা, কারণ বক্সটা দিলে তার তখন সারা বিফ টেস্ট নিবে। তো যেই কারণে হচ্ছে ওইটাই তখন একটু হাইডে থাকে। এটা হচ্ছে মানে ওর এই বিষয়টা আমাদের কাছে খুব মজার। আর এরপরে হচ্ছে আমাদের যে গোলকিপার নয়ন, আচ্ছা, ওর কিছু কিছু কারুকার্য ছিল যেটা অন্যরকম। ও হুটহাট করে এমন কিছু বলে যেটা আসলে মানে ফানির থেকেও ফানি। আসলে এটা আমাদের টিমেরও কোনো কিছু না বা বাইরেরও কোনো কিছু না। ও যে কী দিয়ে কীভাবে কী বলে আমরা মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় আসলে কি এটা কোনো কিছু। ও আমাদের 17 জনকে কনফিউশন করে দেয় ওর একটা কথায়। মানে একটা মজার মজলিস চলতেছে, ও এমন একটা কথা বললো আমরা চুপ, এরকম একটা বিষয়। সামিন, যেটা বলছিলেন যে এরকম একজন দুজন থাকে যারা আসলে টিমটাকে পুরো মোটিভটা চেঞ্জ করে দেয় বা সার্কামস্টেন্সটা চেঞ্জ করে দিতে হেল্প করে। আপনি যার কথা বলছিলেন রেনগো, উনি হয়তো আপনাদেরকে অনেক বেশি চার্মিং একটা এনভায়রনমেন্ট দিতে পারছে। কিন্তু আমি আরেকটা বিষয় যেটা একটু আপনাদের টিম নিয়ে যখন একটু ঘাটাঘাটি করছিলাম তখন পেলাম যে আপনাদের একজন প্লেয়ার আছেন যিনি মাঠে ইনজুর্ড হয়েছেন, নিজেই আবার সেই ইনজুরিটাকে ঠিক করার জন্য নিজেই একটা পন্থা বেছে নিয়েছেন। এই গল্পটা আসলে কি? এটা কিন্তু একটু আমি যখন ঘাটতে চেষ্টা করেছি তখন আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এই বিষয়টা। না, ওর নাম হইতেছে আমান শরীফ অভয়। ও আসলে আমাদের মানে ও অনেক পরিশ্রমী একটা প্লেয়ার। ওনার নাম অভয়? হ্যাঁ, আমান শরীফ অভয়। ওনার মধ্যে তো আসলে তাহলে কোনো ভয়ই নাই। হ্যাঁ, অকুত ভয়। সো মানে ও অনেক পরিশ্রমী একটা প্লেয়ার, অনেক ভালো। ও সবসময় চেষ্টা করে কি সবাইকে চেয়ার আপ করতে, অনেক। সো মানে ও যখন আমাদের মধ্যে একটা ট্রাম্প কার্ড হিসেবে ছিল, মানে ও যেই কাজটা করে রাশার পিসিতে, এইটা মানে আমাদের অনেক বড় একটা বিষয়। কারণ পিসি সাধারণত আপনি মানে একটা ম্যাচ বের করার জন্য পিসি 99% সাকসেস যদি করা যায় তাহলে ওই টিমটা ইজিলি মানে গোল অ্যাচিভ করতে পারে। তো যখন হচ্ছে মানে আমরা পিসি ডিফেন্স যেহেতু আমরা যখন করি তখন এই বিষয়টা ও হচ্ছে সব থেকে মোস্ট ভ্যালুয়েবল একটা পার্ট, যেটা হচ্ছে মানে ও যদি রাশে যায়, যাওয়ার পরে ওর মধ্যে কোনো ভয় নাই। ওর কথা হচ্ছে আমি দেশের জন্য আসছি, আমি যা হবে হবে, পরেরটা দেখা যাবে। হ্যাঁ। তো যখন ওর পায়ে লাগে পাকিস্তানের ম্যাচে, যখন ওর পায়ে লাগে তখন ও আসছে মানে সাথে সাথে আবার যখন পায়ে লাগে তো ওইটা আবার পিসি হয়। যখন পিসিটা হয় তখন ও আসছে, আসার পরে বলতেছে ভাই আমার পায়ে লাগছে। তো এরপরে যখন আমি বলছি যে আমি তাহলে যাই, ও বলতেছে না আমিই পারবো। আসলে ও তো তারপর একটা সাকসেস হয়েছে, ও কিন্তু হকিতে নিয়ে নিয়েছে বলটা। তো যখন খেলা শেষ হওয়ার পরে আর কি ও রিল্যাক্সে সবার সাথে আড্ডা মারতেছে, ঘুরতেছে ফিরতেছে, কোনো ব্যথা নাই। খেলা একদম টোটালি শেষ, আমরা যখন কোয়ালিফাইড করাও শেষ, তখন ও আর কি মুখ খুলছে যে আমার পায়ে অনেক ব্যথা করতেছে, আমি এখন কি করব। তখন আর কি মেডিকেলে যে আমাদের ফিজিও ছিল উনি তখন ট্রিটমেন্টের সব কিছু অ্যারেঞ্জ করে। মাঠে আসলে ঘটনাটা কি ঘটেছিল তাহলে? ও আর কি ওর কথা একটাই, আমার কোনো ব্যথা নাই, আমি সব সময় ওকে, আমার খেলতে হবে, আমি ওকে, আমার কোনো ব্যথা পাইতেছি না। হাঁটুতে এসে বলটা লাগলো। হ্যাঁ, বলটা লাগার পরে সম্ভবত ওনার নিয়ের যে একটা বাটি যেটাকে আমরা বলি সেটা মেবি ডিসপ্লেস হয়ে গিয়েছিল। না, ওটা নিয়ে থেকে আর একটু নিচে। আচ্ছা। তো ওইখানে ওর এখন বর্তমানে ওর ফ্র্যাকচার হয়ে আছে জায়গাটায়, যেই কারণে হচ্ছে আমরা ওর এই বিষয়গুলো যখন ও আমাদের সাথে খোলামেলা কথা বলে তখন আর কি আমরা ওরে বলি আসলে তুই একটা জিন, যেটা আমরা সবাই আর কি ফানিভাবে ওকে বলি জিন হিসেবেই। কারণ সত্য ও যে পরিমাণ পরিশ্রমটা করে সাধারণত আমাদের মধ্যে অনেকে আছে এতটা পরিশ্রম করে না। ওই যে ব্যথাটা পেয়ে ডিসপ্লেস হয়ে গেল, তখন নাকি হাত দিয়ে চেপে ধরে নিজেই আবার ওইটাকে ফিক্স করেছে। সেটা তো বললাম যে ওর মতো করে করতেছে, কিন্তু আসলে আমরা বুঝতে পারিনি। খেলা আমাদের মাথার মধ্যে সবার ছিল যে আমরা খেলার মাঝখানে, এখন বডিটা ও যদি মুখ থেকে না বলে তখন তো আমরা বুঝতেছি না। যখন ও আমার কাছে আসে তখনই আমি বলছি যে আমি রাশে যাই, তো আমাকে বলছে না আমি পারবো। তার মানে আমি তখন বুঝছি যে হয়তোবা ও তাহলে ওকে ক্যাপেবল। হ্যাঁ, হয়তোবা এখন একটু ব্যথা করতেছে আবার ঠিক হয়ে যাবে। ভয় ঢুকে গেছিল যে আসলেই ও কি করলো জিনিসটা, এতদিন খেলতেছে ও কোনোভাবে কোনো মানে ইনজুর্ড এত ব্যথা ও আমাদের প্রকাশ করেনি, তাহলে জিনিসটা কেমন। তখন আর কি আমি রকি ওরই ফ্রেন্ড, ও তখন নামটা দেয় জিন। তাহলে আপনাদের টিমে অভয় আছে, আপনাদের টিমে জিন আছে, র্যানগো আছে, খুবই ইন্টারেস্টিং একটা টিম। তাহলে খুবই ইন্টারেস্টিং আমাদের মানে এই টিমের মধ্যে মানে কেউ বোরিং নাই। আপনি যে মানে সবার ক্যারেক্টারে যদি হিসাব করায় কোনো না কোনো ফানি ভাবে কিছু না কিছু আছে। আপনার মধ্যে ফানি বিষয় কি তাহলে? আমার মধ্যে ফানি বিষয় একটা, আমি সবাইকে আর কি খোঁচা বেড়াই,
কারো শান্তিতে থাকতে দিই না। আমার আচ্ছা, কেউ যদি রেস্ট করতেছে আমি চাই ওরা একটু জ্বালাতন করি, এরকম একটু জ্বালাতন মারাত্মক। একটু তো ওই আমার- একটু ধরেন আপনার ফ্রেন্ডের কাছে বা আপনার টিমমেটের কাছে তো অনেকখানি। হ্যাঁ আসলে আমি সত্য মানে সিনিয়র জুনিয়র আমি কোনো ডিস্টেন্স বুঝতে দিই না। ওকে, আমি আমার যে একদম সবার থেকে জুনিয়র ওর সাথেও আমি অনেক মজা করি, আর যে আমার পরের ব্যাচ তার সাথেও মজা করি। সিনিয়রদেরকেও যখন সিনিয়র ক্যাম্পে যাই তখন সিনিয়রদেরকেও মাঝে মধ্যে জ্বালাতন করি। সিনিয়র জুনিয়রের আলোচনা আসলো, আপনাদের টিমে সবচেয়ে সিনিয়র কে, সবার চেয়ে বয়স বেশি কার? না মানে আমাদের এই 21 টিমে আমি সবার সিনিয়র ছিলাম। ওকে, এরপর হচ্ছে রকিদের ব্যাচটা ছিল। আমি সত্য বলতে মানে স্যার সবসময় চেষ্টা করতো যে আমরা যে কয়েকজন সিনিয়র ছিলাম তাদের সাথে ডিসকাস করে সব কিছু করতে। আমরাও স্যারকে অনেক হেল্প করছি, চিন্তা করছি যে না সবাই ফ্রেন্ড, এখানে খেলার মাঠে সবাই ফ্রেন্ড, খেলার মাঠের বাইরের হিসাব একরকম, খেলার মাঠে আরেক রকম। সো একদম সিনিয়র মানে আমি আমার পর থেকে যারা ছিল একদম জুনিয়র পর্যন্ত, জুনিয়র সবার জুনিয়র ছিল ওভি, তো ওরেও যেইভাবে জ্বালাতন করছি আমার মানে ওদের যে সিনিয়র আছে একজন একজন করে সবাইকেও সেম জ্বালাতন করছি। মানে আমার কথা সবসময় একটু চিল মুডে থাকি, একটু চিল মুডে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর কি boring না বলতে পারি থাকি। যে ক্যাপ্টেন চিল মুডে থাকে সব সময়, চিল ক্যাপ্টেন বলাই যায় না? একেবারে এটা হচ্ছে সত্য বলতে, তার কারণ একটাই যে আমরা যখন ফানি থাকবো, কারণ আপনি যখন একটা জিনিস নিয়ে বেশি চিন্তা করবেন তখন কিন্তু আপনার ওভার থিঙ্কিং হইতে হতে আপনি জিনিসটা থেকে বের হয়ে যাবেন। সো যখন আপনি মানে চিল মুডে থাকবেন, হ্যাঁ খেলার মাঠে আমি যাইতেছি তখন আপনি চিন্তা করতেছেন, বা খেলার মাঠে যাওয়ার আধা ঘন্টাকে জিনিসটা চিন্তা করে এক বিষয়, কিন্তু আপনি যখন সারাদিন খেলা নিয়ে চিন্তা করতে থাকবেন তখন কিন্তু আপনার ওভার থিঙ্কিং হবে। তখন আপনি যখন মন থেকে জিনিসটা করতে পারবেন না তখন কি আপনি নিজের প্রতি স্যাটিসফাইড হবেন না। এক্স্যাক্টলি, যেই কারণে ভালো একটা পয়েন্ট বলেছেন। যেই কারণে হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে না আমরা যদি এখন ফানি টাইপে থাকতে থাকি, যখন আমাদের যেই কাজটা তখন আমরা জিনিসটা সিরিয়াসলি করলেই হইতেছে, যে আমরা আসলে যে এখন আমরা প্র্যাকটিসটুকু আমি সিরিয়াস করছি কিনা, বা আমার প্র্যাকটিসের বাইরে এখন কোনো দায়িত্ব আছে আমি দায়িত্বটা পালন করলাম কিনা ঠিকভাবে, এটা শেষ। আবার যখন এই দায়িত্বগুলো সবগুলো ক্লোজ তখন আবার আমরা সব ফানে অ্যাড হয়ে যাই। ওকে সামিন, এইবার আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি খুলনার ছেলে, এই যে খুলনা থেকে ঢাকায় বিকেএসপিতে, এরপর একেবারে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে গিয়ে খেলা, কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলা, হকিতে আসলে আশাটা কি করে? আমি একটা ইন্ট্রো দিচ্ছিলাম, ইন্ট্রোতে আমি একটু আপনার এই গল্পটা বলছি, এই গল্পটা দর্শকদের জন্য আপনি একটু যদি বলেন। হকিতে আমার আসার যখন আমি মানে প্রথম বিকেএসপিতে ট্রায়ালে যাই, আমার যে বড় ভাইয়ের একটা কোচ ছিল ওনার নাম রনি, তো রনি ভাইয়া উনি আমাকে বিকেএসপিতে নিয়ে আসে, যেহেতু আমি শুরু থেকেই খেলার প্রতি অনেক পাগল ছিলাম, যেটা সত্য। মানে আমার পাগল বলতে কেমন পাগল? পড়াশোনা আমার টোটালি ভালো লাগতো না এক কথায়। আচ্ছা, আমার কথা ছিল আমি খেলাধুলা করবো, তখন আমার বাবা বলে হ্যাঁ তুমি যদি চেষ্টা করো তখন তুমি আন্ডার-16 খেলতে পারো, তখন ক্রিকেটের হিসাব ছিল, আন্ডার-16 খেলতে পারবা, আন্ডার-19 খেলতে পারবা আর কি। আমার বাবা আগে ফুটবল খেলতো, তো যে হিসাবে আর কি ওনার এই সব জানা। তো এরপরে যখন আমাকে বিকেএসপিতে নিয়ে আসে তখন আর কি ক্রিকেটের ট্রায়ালটা শেষ। তো উনি তখন বলছে যে মানে আপনি এলেন ক্রিকেটের জন্য ট্রায়াল দিতে, হ্যাঁ। কিন্তু ক্রিকেটের ট্রায়াল দিতে পারলেন না। না। ওকে, তো এরপর হচ্ছে Interesting. তো আমার যে আমাকে যে নিয়ে আসছিল রনি ভাইয়া, তো উনি আমাকে বলতেছে তাহলে সামিন এটা চেষ্টা করো, হকিতে ট্রায়াল দাও, কারণ হকি তো সারাক্ষণ দৌড়ে খেলা, তুমি তো দৌড়াদৌড়ি করোই, তোমার তো অভ্যাস আছে। তো আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি ট্রায়ালটি করি। তো ওইখানে যে ট্রায়ালটা ছিল ওইখানে যেমন ওকে, বল থ্রোটা আমি স্কুলেও যেই স্পোর্টস হয় তখন ওইখানেও বল থ্রো ছিল, তো আমি এটাতে অভ্যস্ত। তারপর হচ্ছে 40 মিটার রান, শাটেল রান, এইগুলো তো অভ্যস্ত। তো এইগুলো যখন এক্সাম দিই, তো এক্সাম দেওয়ার পরে আমি 7 দিনে সিলেকশন হই। এরপর আস্তে আস্তে হকিতে মানে আমার বাবার ইচ্ছা ছিল আমি মেরিন ইঞ্জিনিয়ার হব। তো যখন আর কি দেখে যে হকির ফিউচারটা ওইরকম নাই, তখন তারা বলে যে তুমি তাহলে চলে আসো পড়াশোনা করো। আমার বাবা একটা টাইমে এটাও বলছে যে আমি মনে হয় একটা লাইফে বড় ভুল ডিসিশন নিলাম তোমাকে বিকেএসপিতে দিয়ে। আর তখনই আমি আমার বাবাকে বলি যে আসলে তুমি ডিসিশন নিয়েছো ভুল, এখন আমি যদি আসার পর আমি যদি পড়াশোনা করতে পারবো কি না এটা কি কোনো গ্যারান্টি আছে? তুমি তো দিতে পারবা না। তখন বললো যে তাহলে তুমি কি চাও? আমি বললাম বাবা আমি বিকেএসপিতেই থাকি, এখানেই থাকি, চেষ্টা করি, দেখি কতটুকু কি করা যায়, যদি না হয় তারপরে আমি হার মেনে যাবো তোমার কাছে। তো এরপরে জিনিসটা শুনে আমার বাবা তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি কন্টিনিউ করো। তারপর থেকে আমি কন্টিনিউ করি, আর তখন আমি বাবাকে আরও বলি যে আমি দেখো আমি একটা দিন আমি ন্যাশনাল টিমে খেলবো। এরপরে যখন ক্লাস 8-এ পড়ি তখন হচ্ছে প্রিমিয়ার লিগ আসে। ওকে, তো আমার যে পার্টনার ছিল আলনাইয়ান শুভ, উনি এখন সিনিয়র টিমে আছে। তো উনি আমারে বলে যে সামিন আমাদের সামনে একটা অপরচুনিটি আছে, চল আমরা দুজন চেষ্টা করি। তা আমি বলি ভাই আপনি তো আমার সিনিয়র, আপনি পারবেন, আমি মনে না পারবো। কয় না দুইজনই খেলতে হবে। তো আমরা দুইজন শুরু করি। তো যখন টিম সিলেকশন আসে তখন আমি একটা সাইডে চলে যাই ওনাদের ছাইরা, কারণ আমি জানি উনি টিমে থাকবে আমি পারবো না। তো তখন 34 জনের নাম আসে, একদম 34 নম্বর সিরিয়ালের নামটা ছিল আমার। লাকি 34। হ্যাঁ,
তো ওইটা যখন আসে তখন আমি শুভবের দিকে তাকালাম যে ভাই আসলেই আমি পারছি। তো উনি আর আমি এক টিমেই ছিলাম। তো ওইখান থেকে আমার ঢাকা মাঠের ফার্স্টে জার্নি শুরু, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব থেকে। তো এরপর থেকে আমি এখন কোন ক্লাবে খেলছেন? আমি লাস্ট খেলতেছিলাম আবাহনী লিমিটেড। ওকে, জায়ান্ট ক্লাব। হ্যাঁ, তো এইখান থেকে আর কি আমার হকি শুরু। আর সত্য বলতে আমার মধ্যে একটা চ্যালেঞ্জিং ছিল শুরু থেকেই যে আমি বাংলাদেশের ফ্ল্যাগটা বুকে নিব যেইভাবে হোক। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। এই যে বিশ্বকাপে কোয়ালিফাই করা, সেই কোয়ালিফাইংয়ের যে সিস্টেমটা সেটাও আপনাদের জন্য অনেকখানি কঠিন ছিল, সেখানকার অধিনায়ক আপনি। সো এই বিষয়টা নিজেকে কতখানি রোমাঞ্চিত করে? অনেক অনেক, কারণ হচ্ছে মানে সত্য বলতে এটা একটা হিস্ট্রি বলা যায়। কারণ হকিতে কিন্তু আগে কখনো হকি ওয়ার্ল্ড কাপ খেলেনি আমরা। সাধারণত মানে চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে হকি ওয়ার্ল্ড রাউন্ড লিগ এইগুলোই খেলি, এর বাইরে কিন্তু আমরা খেলি না। কিন্তু আমরা যে এত বড় একটা আসরে যেতে পারবো এটা আমরা কখনো কল্পনা করিনি। সত্যি আমি আর রকি আমরা দুজন এক টিমে আছি বর্তমানে। সো আমরা যখন আলোচনা করি তখন ও আমাকে কোশ্চেন করে, ভাই আপনি কখনো চিন্তা করছিলেন যে আপনি ওয়ার্ল্ড কাপ খেলবেন? আর আমি ওরা বলি যে তুই কখনো চিন্তা করছিলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে? বলে না ভাই। তো আমরা দুজনে কনভারসেশনগুলো এরকম করতে করতে হাসি লাগে যে আসলে আমার সত্যি এখনও বিশ্বাস হইতেছে না যে আমি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছি বা ওয়ার্ল্ড কাপের আসরে আমরা যেতে পারতেছি। মানে ওইখানে যে এনভায়রনমেন্টটা আমি সত্য এখন কল্পনা করলে আমার কাছে মানে কান্না চলে আসে এক প্রকার, যে আসলে আমি কি করছি। আমরা যে চাইছি এত মানে এত বড় একটা সাকসেস করতে পারছি, এটা যখন আমি কল্পনা করি তখন আমার অটো কান্না চলে আসে। সত্য এর থেকেও বড় মানে যখন আমরা চায়নার সাথে নামি মাঠে, মানে তখন হচ্ছে আমাদের মানে গ্রুপের লাস্ট ম্যাচ। তো যখন ন্যাশনাল অ্যান্থেমটা হয় তখন সত্য মানে ন্যাশনাল অ্যান্থেমটা গাইতেছি আর আমার চোখ থেকে পানি পড়েছে যে আসলেই যদি আজকে আমরা জিতি তাহলে আমরা থাইল্যান্ডকে পাবো। আর আমরা যদি থাইল্যান্ডকে পাই তাহলে হয়তো বা আমাদের জন্য অনেক ভালো হবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করা পুরো ইজি হবে। কারণ আমাদের যখন আমরা পাকিস্তানের ম্যাচটা লস করি তখন হচ্ছে আমাদের মাথায় প্রেশার আসে যে না এরপরে ম্যাচটা আমাদের ফাইনাল। আমরা সব ম্যাচ এগুলো এইভাবেই নিছি যে মালয়েশিয়ার ম্যাচটা আমাদের ফাইনাল, যদি জিতি তাহলে আমাদের অনেক প্লাস পয়েন্ট, যদি হারি তাহলে আমরা লস করবো, আমাদের জন্য জিনিসটা জানি আরও কঠিন হবে। তো আমি যখন মাঠে নামি তখন আমরা মানে ন্যাশনাল অ্যান্থেম শেষ হবে যখন আমরা কথা বলি তখন হচ্ছে আমি বলছিলাম যে পয়েন্ট লুজ করা যাবে না, হারার কোনো চান্স নেই, জিততে হবে আর নাহলে ড্র, কিন্তু আমরা পয়েন্ট লুজ করবো না। আর সত্য বলতে বাঙালি ছেলেরা একটু মানে এমন টাইপের, কেউ হারাতে না চাইলে ওদেরকেও হারাইতে পারে না। এটা সত্য, অন্যরকম একটা মনোবল এটা। তো আমি ওদেরকে বলি তখন ওরাই বলছে যে ভাই ঠিক আছে আমরা চেষ্টা করবো, চলেন আজকে আমরা জিতবই। সত্য আমাদের মালয়েশিয়ার ম্যাচটা জেতার অনেক বড় একটা সুযোগ আসছিল। হয়তো বিশ্বকাপটা আগামী বছর, এক বছর সময় আছে হাতে, এই পুরো বছরটাকে কিভাবে কাজে লাগাতে চান? এইটা কি মানে এখন যেহেতু এতদিন আমরা এশিয়ার টিমগুলোর সাথে খেলছি, এখন এখানে ইউরোপের টিমগুলো থাকবে। সো মানে আমাদের যদি প্র্যাকটিসটা আগে আগে শুরু করা যায়, কারণ এখানে প্রিপেয়ারের একটা বিষয় থাকে। এখন খালি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে এটা বলতে ওখানে তো অনেকগুলো কঠিন প্রতিপক্ষ আছে, ইউরোপের বেশ কয়েকটা কান্ট্রি আছে যেগুলো আপনাদের জন্য ডেফিনেটলি অনেকখানি জিনিসটা কঠিন হবে। সো এখন যদি আমি চিন্তা করি যে না আমার হাতে অনেক সময় আছে, দেখা যাবে অনেক টিমগুলো কিন্তু অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য, কারণ সব কিছুর একটা প্রিপেয়ারের একটা বিষয় আছে। সো আমরা যদি তাড়াতাড়ি প্র্যাকটিসটা শুরু করতে পারি বা আমরা যদি ইউরোপিয়ান টিমগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি, কারণ ইউরোপিয়ান টিম কেন বললাম, কারণ হচ্ছে এশিয়ার টিমগুলো কিন্তু আমরা অনেকেই জানি, কারণ এশিয়ার যে 7টা টিম কোয়ালিফাই করছে ওয়ার্ল্ড কাপে, এই 7টা টিমকে কিন্তু আমরা জানি যে এই 7টা টিমের খেলা কীভাবে কী, কিন্তু আমরা কিন্তু ইউরোপিয়ান টিমগুলো থেকে জানি না, বা আমাদের গ্রুপে ইউরোপিয়ান টিম আসবে এটা তো শিওর, যে কোনো একটা টিম বা দুইটা টিম আসতে পারে। সো তাদের সাথে তো আমরা হুট করে ম্যাচে নামাই দিলে আমরা কখনোই অত ভালো করতে পারবো না। সো আমরা যদি ভালো, আমাদের টার্গেট যেহেতু এখন আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছি ভালো একটা জায়গায়, সো আমরা চেষ্টা করতেছি যেন ওয়ার্ল্ড কাপটা যদি আমরা যাইতে পারি সবাই, আমরা চেষ্টা করতেছি যে ভালো একটা রেজাল্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের ইউরোপিয়ান টিমগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার গুরুত্বটা অনেক কিন্তু বেশি। সেটার জন্য তো অবশ্যই অনেক মানে ব্যয়বহুল হবে এই প্রসেসটা। ইউরোপিয়ান কোনো কান্ট্রির সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলতে হলে, খুব ভালো ট্রেনিং করতে হলে ডেফিনেটলি অনেক ব্যয়বহুল এই বিষয়টা। আপনাদের সম্ভবত স্পন্সর নেই আপনাদের এই? না, এইটাই এতদিন ধরে না আমাদের কিন্তু কোনো স্পন্সর ছিল না। এখন তাদের কথা ছিল যে হকিতে কোনো বড় অ্যাচিভমেন্ট নেই। এখন দেখেন আমরা এখন একটা অ্যাচিভমেন্ট কিন্তু দিছি দেশকে, এটা বলা যায়। এখন এই অ্যাচিভমেন্টের পরে যদি সবাই আমাদের মানে সাপোর্টে আসে তাহলে জিনিসটা আমাদের জন্য আরও ইজি হবে, আমাদের জন্য কিন্তু আরও আগ্রহ বাড়বে। আর এখন যদি সবাই পিছনে যায় সে কিন্তু আমাদের কোনো সাকসেস নাই এক প্রকার। আমরা যতই সাকসেস করি জিনিসটা কিন্তু আবার হিডেন হয়ে যাবে। তার কারণ একটাই, কারণ দিন শেষে কোনো কিছুই নাই। ফেডারেশন বা আমি যদি একটু বলতে চাই যে আপনি মাননীয় ক্রীড়া উপদেষ্টার প্রতি যদি আপনার কোনো
আরজি থাকে সেটা হ্যাঁ কি হবে? সেটা তো অবশ্যই যে মানে এতদিন আমাদের সবারই একটা ইচ্ছা ছিল যে না আমরা চ্যাম্পিয়ন হয়ে আসবার পরে আমাদের মাননীয় উপদেষ্টার কাছে যাব, হয়তো এটা কোনো কারণে হয়নি, কিন্তু হ্যাঁ যদি আমরা যেতে পারতাম আমাদের জন্য অনেক ভালো হতো। আমরা এই কথাগুলো তার সাথে শেয়ার করতে পারতাম যে না আসলে আমাদের ইউরোপিয়ান টিমগুলোর সাথে ম্যাচ খেলাটা অনেক জরুরি, যেটা সত্য। কারণ আমাদের সাথে যেহেতু তাদের প্রতিপক্ষ হিসেবে আমাদের খেলতে হবে, সো তাদেরকে জানাটাও আমাদের অনেক দরকার। কারণ এখন যেহেতু আমরা ভালো একটা জায়গায় গেছি, সো আমাদের টার্গেট আছে যে না আমরা ভালো একটা জিনিস করতে হবে, করতে হলে আমাদেরকে প্র্যাকটিসটাও সেরকম দরকার, প্র্যাকটিস ম্যাচগুলোও কিন্তু অনেক দরকার। সামিন, এবার একটু আপনার নিজের কথায় যেতে চাই আমি, সেটা হচ্ছে সামনের দিনে লক্ষ্যটা কি হকির উন্নয়নে? আপনি অ্যাজ আ ক্যাপ্টেন আপনার কি মনে হয় আসলে কি করা উচিত? না একটা জিনিসকে হকির উন্নয়ন করতে হলে মানে সব কিছুতে কিন্তু আপনার হেল্প লাগবে, কারণ কখনো একটা ফেডারেশনের যে সভাপতি থাকে সে কিন্তু একা চাইলে পারে না। সো সবাই যদি কন্ট্রিবিউটটা মানে সেভাবে করে যে মানে বা ফেডারেশনে যারা থাকে তারা যদি প্ল্যানগুলো সেইভাবে সাজায় সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে। যখন আপনি কন্টিনিউয়াসলি একটা খেলার মধ্যে থাকবেন তখন কিন্তু সবার ফিটনেস লেভেল বা খেলার ক্যাপাবিলিটি কিন্তু আরও অনেক ভালো হয়। যখন আপনি ধরেন 2 মাস খেললেন 4 মাস বসা, তখন কিন্তু খেলার ক্যাপাবিলিটিটা যতই আপনি ভালো করতে চান হবে না, কারণ সব কিছু একটা টাইমের বিষয়। সো যখন আমাদের মাঠে রেগুলার খেলা থাকবে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। যদি রেগুলার লিগটা হয়, ফ্র্যাঞ্চাইজি আমাদের একবার হয়েছে এখন আর হচ্ছে না, সো যখন লিগ আর ফ্র্যাঞ্চাইজিগুলো ভালোভাবে হবে কন্টিনিউয়াসলি, বা যে ডোমেস্টিক খেলাগুলো আছে এগুলো যখন রেগুলার আসবে তখন কিন্তু আমরা প্লেয়াররা রেগুলার খেলার মধ্যে থাকবো। তখন সিনিয়র জুনিয়রে মানে সিনিয়রদের যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো জুনিয়ররা জানবে, আবার জুনিয়রদের মধ্যে কোনো কিছু ভালো লাগে সেটা সিনিয়ররা দেখতেছে যে না এই জুনিয়রটা ভালো। সো একটা টিম যখন হয় ন্যাশনাল টিম তখন কিন্তু জিনিসটা অনেক ভালো হবে যে না সবাই খেলার মধ্যে আছে রেগুলার, সবার ফিটনেস লেভেলটা একরকম। সো এই খেলাগুলো যখন রেগুলার আসবে ফেডারেশনে তখন কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে। আর সাধারণত বাংলাদেশ লিগটা অনেক হাই কোয়ালিটির একটা লিগ। এইখানে বাংলাদেশের যেই ইউরোপিয়ান প্লেয়ারগুলো আসে, তারপরে মানে এশিয়ার যে প্লেয়ারগুলো আসে এরা কিন্তু অনেক হাই কোয়ালিটির প্লেয়ার। সো এদের সাথে যে খেলার মাধ্যমে আমরা যেই মানে নিজেদের ক্যাপাবিলিটি জানা যায়, এই বিষয়টা কিন্তু আপনি না জানতে পারলে হুট করে কখনো একটা টিমে যদি আপনি হুট করে চলে আসেন এটা কিন্তু কখনোই হবে না। মানে আপনি একটা এশিয়া কাপে গেলেন, মানে আপনি কখনোই কোনো কিছু খেলেনি কিন্তু এশিয়া কাপে চলে গেলেন, বা লিগ পাইতেছেন না, হুট করে একটা লিগ খেললেন তারপরে এশিয়া কাপে গেলেন, জিনিসটা কিন্তু তখন আপনি যে মানে নিজের কাছে আনইজি লাগবে, না আমি তো এত ভালো টিমের এগেনস্টে খেলবো, আমার মধ্যে একটা ভয় কাজ করবে, এটা স্বাভাবিক। একটা গল্প আমার হঠাৎ করে মাথায় আসলো যে আপনাদের এই টিমের সহ অধিনায়ক যে উনি সম্ভবত একটা বুট কিনেছিলেন, কেনার পরে অনেক চিন্তা ভাবনা করেছেন যে ওটা পরে আসলে সে খেলবে কি খেলবে না। এই গল্পটা একটু ছোট্ট করে আমাদেরকে যখন আর কি বলবেন। শুটা কেনার পরে হচ্ছে ও আমার রুমমেট ছিল, ওকে, শুটা নিয়ে আসার পরে পায়ে পড়লো, তখন আমি কফি বানাইতেছিলাম, তো ও আমাদের বলতেছে কফি বানাতে পারেন? ওকে, পয়েন্ট, কফি বানাতে পারেন। রান্না করতে কি কি পারেন এটাও আমি জানবো। আচ্ছা এটা পরে বলি। তো এরপরে হচ্ছে আমি কফি বানাইতেছিলাম, তো ও আমারে বলতেছিল যে ভাই জুতোটা কেমন হয়েছে। তা আমি বললাম এই জুতোটা কতদিন নিলি, কারণ আমারও শুয়ের অবস্থা খারাপ ছিল, তো আমি সেই হিসেবে বললাম। তো বলতেছে $150। আমি বলি অনেক এক্সপেন্সিভ হয়ে গেলো। পরে আমার বলতেছে যে ভাই এই জুতোটা আসলেই কি আমি পরবো। আর আমি বলি পর তোর ইচ্ছা। এই চিন্তা, হ্যাঁ ওটা শেষ, ওই দিন শেষ। তার পরের দিন হচ্ছে ও প্র্যাকটিস আমরা যখন যাই তখন ও আমার বলতেছে যে ভাই আমার না সাহস হইতেছে না। আমি বলি কিসে? বলে আমি এই জুতোটা পরে প্র্যাকটিসে নামার। তো আমি বললাম যে দেখ চোখ বন্ধ কর, বিসমিল্লা বলে নাইমে যাওয়ার হবে। এখন ও বলতেছে যে না ভাই আমি এইটা পরে আমি নামবো না ভাই, আমি এই টাকা দিয়ে আরো 2 জোড়া কিনতে পারবো জুতা, আমি এটা বেচে দেবো। আসলে বিক্রি করেছে? হ্যাঁ আসলে সেল দিয়ে দিছে। ও আমার একটা কথাই বলতেছিল যে ভাই দেখেন আমি খেলে যে টাকা পাইতেছি তার থেকে বেশি আমার জুতার দাম, তাইলে আমার কাছে যে টাকাটা সে না পুরো বছর না মানে মাসে, আচ্ছা মাসে যে টাকাটা পাইছে তো ওই টাকা থেকে আরো বেশি টাকা দিয়ে জুতাটা কিনতে হয়েছে। তো ওর মধ্যে ভয়টার জন্য আর কি ও চিন্তা করতেছিল যে না আমি যদি 2 জোড়া কিনতে পারি তাইলে আমি একটা মানে 1 বছরে 6 মাস যদি হিসাব করি যে না 6 মাস 1 জোড়া আর 6 মাস আরেক জোড়া, কিন্তু আমি 1 জোড়ার উপরে যদি যাই তাহলে ওইটা দিয়ে 6 মাস, তো 6 মাসের থেকে আমার 2 জোড়া জুতায় ভালো। ও এই হিসাবে আর কি করতেছিল যে আমি এই টাকায় যদি 2 জোড়া কিনতে পারি সেটা আমার জন্য অনেক ভালো হবে। আমরা প্রত্যাশা করি যে আপনাদের টিমের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো যাতে কেটে যায়। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনি ফিলোসফিতে পড়াশোনা করছেন, খুব কঠিন সাবজেক্ট ডেফিনেটলি। সো যখন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এখন যখন যাচ্ছেন এই অর্জনটার পরে ডেফিনেটলি আপনার ক্রেজটা তো অন্য সময়ের চেয়ে এখন নিশ্চয়ই বন্ধুদের কাছে আরও বেশি প্রায়োরিটির হয়ে গেছে। না সেটা তো অবশ্যই, কারণ এখন মানে আমার যে ফ্রেন্ডরা গ্রুপে ছিল তারাও আমাদের মানে যেভাবে কংগ্রেস দিতেছিল একটার পর একটা, আমি মানে জিনিসটা ভাবতেছিলাম যে না হয়তো বা ওদের কাছে তখন বিষয় ছিল একটা হকি খেলতেছি। যখন এত বড় একটা অ্যাচিভমেন্ট করলাম তখন ওরাই মানে বলতেছে যে না আসলে হকি অনেক বড় একটা খেলা।
সো এরপরে যখন আর কি একজনের সাথে দেখা গেলো আমি ওর সাথে একটা ছবি তুলতেছি, আমি আমার ডেতে দিলাম, আরেকটা ফ্রেন্ড বললো যে তুই আমাদের সাথে দেখা করলি না, বিষয়টা হয়ে গেছে এরকম আর কি। সামিন, আমরা প্রত্যাশা করি আপনাদের এই হকি টিমটা যেই লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্বকাপে খেলার, সেই লক্ষ্য যাতে সফল করে বাংলাদেশকে আরও বড় মঞ্চে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্য পূরণ করে দেশে ফিরে আসুক একটা বড় ট্রফি নিয়ে, বিশ্বকাপ ট্রফি নিয়ে, এই প্রত্যাশাই থাকবে। ভালো থাকবেন। দর্শক, আপনারা শুনছিলেন যে বিশ্বকাপে কোয়ালিফাই করা যে অধিনায়ক মেহরাব হাসান সামিন, তিনি আসলে দলের বিভিন্ন গল্প বলছিলেন, বিভিন্ন সময় প্রতিবন্ধকতার কথাও আমরা শুনেছি। আমরা প্রত্যাশা করব তাদের এই প্রতিবন্ধকতাগুলো কেটে যাক এবং যেই লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্বকাপ অর্জনের, সেই লক্ষ্যে যাতে তারা পৌঁছাতে পারেন। আজকের পডকাস্টে এ পর্যন্তই। ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।